সোমবারে না পরীক্ষা? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছি? আমরা সবাই কি শুনতে পাচ্ছি? আমরা কেমন আছি? সবাই একটু কমেন্ট করে দাও, সবাই কেমন আছি? সবাই একটু কমেন্ট করবো আমরা কেমন আছি। আমরা আমাদের ইমোশনাল পেজ থেকে আলহামদুলিল্লাহ ইংরেজি পরীক্ষায় এবং বাংলা পরীক্ষায় আমরা প্রত্যাশার চেয়েও অনেক বেশি কমন ফেলেছিলাম। প্রত্যাশার চেয়েও অনেক বেশি কমন ফেলেছিলাম। ইনশাআল্লাহ আজকে আমরা আইসিটি ক্লাস নিব। ওকে, সো অনেকেই অনেক ধরনের ক্লাস নেয়। আমি আজকে আইসিটি তোমাদের যে ক্লাসটির আয়োজন করেছি, এই ক্লাসটি কিন্তু একেবারে সংক্ষিপ্ত আকারে, অর্থাৎ তুমি হচ্ছে যা না পড়লেই নয়, জাস্ট তুমি যা না পড়লেই নয়, আমরা সেই জিনিসগুলো এনেছি। তোমাকে দেখবে এখন অনেকে প্রচুর পরিমাণে পড়াবে, অনেক বেশি নোটস দিবে, এইটা করো ওইটা করো, এইটা করো ওইটা করো, কোনো দরকার নাই। আমরা আজকে ইনশাআল্লাহ তোমাকে যা দিব এখান থেকে তুমি 99% শিওর থাকো তুমি কমন পাবে ইনশাআল্লাহ। সব একটু কমেন্ট করে ইনশাআল্লাহ বলে, সব একটু কমেন্ট করে ইনশাআল্লাহ বলে। আর স্যার একটু ডিপলি এক্সপ্লেইন করিয়েন। হ্যাঁ, এখানে যা যা আছে, যিনি ক্লাস দিবেন সবকিছু অবশ্যই এক্সপ্লেইন করে দিবেন। যে ক্লাস নিবে দেখো তো তোমরা চিনো কিনা তোমাদের আপুকে। তোমাদের আপু কিন্তু প্রথম দিকে ক্লাস নিয়েছিল এবং আপু কিন্তু অনেক বেশি ট্যালেন্ট। হলিক্রস কলেজ থেকে পড়াশোনা করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 39 না 37তম 37th, সবাই বলো কনগ্রেচুলেশনস, অভিনন্দন জানো আপুকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 37তম হয়েছে এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টে পড়ছে। এখন কোন ইয়ার? সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ার এবং সরাসরি আমার কিন্তু প্রাইভেট বেসের স্টুডেন্ট। হ্যাঁ, আমাদের ইউসিসি শিক্ষার্থী এবং আমার ইংরেজি প্রাইভেট বেসের স্টুডেন্ট। সো আপু কিন্তু শুরুতে তোমাদের ক্লাস নিয়েছিল, কিন্তু আপু পড়াশোনার প্রতি এত বেশি ডেডিকেটেড, আমাদেরকে আর সময় দিতে পারেনি। সো গতকালকে অনেক রিকোয়েস্ট করে দেন আমরা আজকে এনেছি। ওকে, সব একটু আপুকে বলো থ্যাংক ইউ জানো আপুকে। আর ইনশাআল্লাহ আমাদের ক্লাসটা খুব প্রাণবন্ত হবে। সব একটু ক্লাসটি শেয়ার করে দিবা, সর্বোচ্চ শেয়ার করবা। আমি আবার বলছি, দেখো মাত্র দেখো অল্প কিছু কিন্তু দিয়েছি। 3 নম্বরে, 4 নম্বরে অল্প, 5 নম্বরে অল্প, দেখো বেশি নেই। কিন্তু আমাকে বলছে স্যার অল্প একটু দিব, আমি এখান থেকে সব আসবে। হুদায় মানুষ সব প্রয়োজনীয় জিনিস পড়ে, যেটা দরকার নাই এইটাও পড়ে, আমও যায় সালানা সালাও যায়। সো আমরা জাস্ট অতটুকু পড়বো যা আমাদের পরীক্ষা আসবে। সবাই বলে ইনশাআল্লাহ, সবাই কমেন্ট করে ইনশাআল্লাহ বলে। স্যার এটা কি আমাদের ম্যাডাম নাকি? হ্যাঁ, এটা আপনাদের ম্যাডাম। এটা কি আমাদের ম্যাডাম? একদম কারণ নিচে মারবো, ব্যাক কল। বলো ম্যাডাম আসসালামু আলাইকুম, বলো সালাম দাও। ওকে, সম্মান দিয়ে ম্যাডামকে কথা বলতে হবে। ওকে, আচ্ছা। আর আমরা আজকে কিন্তু অলরেডি 250 জন জয়েন দিয়েছ। আমরা আজকে সর্বোচ্চ শেয়ার চাই, সর্বোচ্চ টুকু দিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের চেষ্টা করব যাতে আইসিটিতে আমরা কেউ ফেল না করি ইনশাআল্লাহ। এবং আজকে যা পড়াবো তার উপরে অনেকদিন পর আপুর ক্লাস আবার। হ্যাঁ স্যার, আপনি ক্লাস নেন, আপু ক্লাস দিলে আমাদের পড়াশোনা হবে না, শুধু আপুদের দেখতে মন চায়। তোমাদের কারণ নিচে মানবা, আপুদের দেখতে মন চায়। ওকে, যাই হোক। আচ্ছা যাই হোক, তোমরা ক্লাস করবা মনোযোগ দিয়ে, এটাই বড় কথা। ছোট বোন খুব কাছে, ছোট বোন খুব স্নেহ করি আমি। এবং আমার কাছে যখন ইংরেজি পড়েছে এত লয়াল ছিল, এত বেশি মনোযোগী ছিল, খুব ভালো রেজাল্ট করেছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার সম্মত টপে থাকার কথা আমার মতে, তাই না? 1 থেকে 10-এ থাকার কথা ছিল এবং তুমি পারতাও যে কোনো কারণে একটা সাবজেক্টে, মানে ম্যানেজমেন্ট না নাকি অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্টে কেন যে নাম্বার একটু কম চলে আসছে 37তম 37, বাট এখান থেকে আই থিংক তার কি বলতো 37 থেকে যে কোনো একটা বাদ যাওয়া উচিত ছিল। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 37th হয়েছে, এখান থেকে হয় 7 বাদ দরকার ছিল, 3rd অথবা 3rd বাদ দিয়ে 7, যে কোনো একটা হওয়া উচিত ছিল। যাই হোক, যা হয়েছে আলহামদুলিল্লাহ। 37তম হইলেও সে যা পেয়েছে ফাইন্যান্স পেয়েছে, ফার্স্ট হলো ফাইন্যান্সই পাইতো, তাই না? যাই হোক, সবার জন্য শুভকামনা। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো, সর্বোচ্চ শেয়ার করো। সেকেন্ড পেপার কোশ্চেন কেমন হয়েছে এটা পরে দেখা যাবে। ওকে, তাহলে আমরা ক্লাস আরেকটা কথা বলি তোমাদের কি, সেটা হলো যে যারা অ্যাডমিশন টেস্ট দিবা, তোমার আপু সরাসরি আমার প্রাইভেট বেস স্টুডেন্ট, আবারও বলি যারা অ্যাডমিশন টেস্ট দিবা
এইচএসসি এবং অ্যাডমিশন কি এক? কখনোই না। তোমার এইচএসসি তে যারা তোমাকে পড়িয়েছে ভাইয়ারা আপুরা, বি কেয়ারফুল, এইচএসসি এবং অ্যাডমিশন এক না। তোমরা অনলাইনে অনেক ধরনের প্ল্যাটফর্ম দেখবে, অনেক কিছু দেখবে, বি কেয়ারফুল। আবার বলছি, এইচএসসি অ্যাডমিশন কোনোভাবে এক না। তো তোমাকে সিদ্ধান্ত ওয়াইজলি নিতে হবে। এবার দেখো আমাদের প্রাইভেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার প্রাইভেট থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড তুমি তো দেখছো, আর ও হচ্ছে আগের বার ওদের সাথে ঢাবিতে সেকেন্ড ফিফথ, ওই যে হোলি ক্রস কলেজের আমার স্টুডেন্ট, সেকেন্ড আমার ফিফথ আমার। সো জাস্ট তোমরা কিন্তু চিন্তা ভাবনা করে অ্যাডমিশনের জন্য কোচিং করবে, অনলাইন করো আর অফলাইন করো, দেখে দৌড়তে হবে। এইচএসসি এবং অ্যাডমিশন এক নয়। তাহলে আমরা ক্লাসে চলে যাচ্ছি। যারা অ্যাডমিশন টেস্ট দিবা তারা হচ্ছে অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আমাকে নক দিবা যে স্যার আমি অ্যাডমিশনের জন্য ইংরেজি পড়বো। আমি কথা আর বাড়াচ্ছি না, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাসে চলে যাচ্ছি। ওকে নাও জয়, ক্লাস শুরু করে দাও আপু। 350 জন জয়েন দিছে অলরেডি। হ্যালো এভরিওয়ান, আমি অস্মিতা শাহ অর্নি। আমি তো তোমাদের আগেও আইসিটি ক্লাস নিয়েছি, তাই তোমরা হয়তো আমাকে অনেকেই চেনো, আবার অনেকে নতুন করে ক্লাস করছো। আবার অনেকে নতুন করে আজকে ক্লাসে এসেছো, তারা হয়তো আমার আগে কোনো ক্লাস পাওনি। আজকে সবার জন্যই আমি আবার আমার পরিচয়টা দিচ্ছি। আমি ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি এন্ড আজকে এসেছি আমি তোমাদের জন্য আইসিটি সাজেশনস নিয়ে। এখন তোমাদের জন্য আইসিটি সাজেশনস বানাইতে গিয়ে দেখলাম যে অনেক জায়গায় অনেক বিশাল বিশাল করে অনেক কিছু দিয়ে রাখছে, কিন্তু এখন এত বেশি সময় আমাদের হাতে নেই। ইভেন আজকে আমি খুব বেশি সময় তোমাদের নিব না, সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে আমি তোমাদের সবগুলো টপিক কমপ্লিট করার চেষ্টা করব। আর কমপ্লিট করতে না পারলে তোমাদের দেখিয়ে দেব যে অ্যাকচুয়ালি কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসবে। ওকে, তাহলে আজকে আর কথা না বাড়িয়ে আমরা শুরু করে দেই। সো ফার্স্টে আসছে চ্যাপ্টার 3। পেনটা ওকে, আজকে আমি চ্যাপ্টার 3, 4 এন্ড 5 এর উপর সাজেশনস দেব। আমরা জানি চ্যাপ্টার 3 এর দুইটা পার্ট, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি এন্ড আরেকটা ডিজিটাল ডিভাইস। এই থার্ড পার্টটা থেকে, থার্ড চ্যাপ্টার থেকে অবশ্যই দুইটা সৃজনশীল আসবেই। এন্ড একটা সৃজনশীল হচ্ছে এই ফার্স্ট পার্ট, আর একটা সৃজনশীল হচ্ছে এখান থেকে। এন্ড এই ফার্স্ট পার্ট থেকে 10 এ 10 কিন্তু কমন পাওয়া পসিবল, পুরো 10 এ 10 কমন পাওয়া যায়। গতে তোমার অলওয়েজ এই সংখ্যা পদ্ধতির রূপান্তরটাই আসে এন্ড ঘতে 2 এর পরিপূরকই আসবে। সো এই দুইটা টপিক যদি আমরা ভালো করে কমপ্লিট করে যাই, 10 এ 10 কিন্তু আমরা চোখ বন্ধ করে অ্যানসার করে দিতে পারবো। সো সংখ্যা পদ্ধতির রূপান্তরের মধ্যে কি আছে? আমি তোমাদের থার্ড চ্যাপ্টারের উপর কিন্তু একটা ক্লাস নিয়েছিলাম, মনে আছে? থার্ড চ্যাপ্টারে আমরা কি দেখিয়েছিলাম? বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল, কিভাবে আমরা রূপান্তর করে থাকি। ওকে, সো এই রূপান্তরগুলো থেকে অবশ্যই একটা প্রশ্ন আমরা পেয়ে যাব পরীক্ষায়, তাই এই রূপান্তরগুলো কিন্তু ভালো করে বারবার প্র্যাকটিস করতে হবে। এখন আচ্ছা, তোমরা অনেকেই ক্লাসে জয়েন হয়েছো, তোমরা ক্লাসটা তাড়াতাড়ি শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধু বান্ধবরাও কিন্তু এই ক্লাসটা দেখে সবাই পরীক্ষাটা ভালো করে দিতে পারে। ওকে, আমাদের তো সোমবার এই পরীক্ষা, মাঝখানে আর একদিন আছে। আজকে আর কালকের মধ্যে ইনশাআল্লাহ সব টপিকই আমরা কমপ্লিট করতে পারবো, না আইসিটি তে কোনো প্রবলেম থাকবে না। তাই সবাই প্লিজ তাড়াতাড়ি শেয়ার করে দাও। সংখ্যা পদ্ধতির রূপান্তর, এখন রূপান্তর তো অনেকগুলো আছে, ডেসিমাল, বাইনারি, বাইনারি, অক্টাল, অনেকগুলো। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ডেসিমাল ও অক্টালের রূপান্তর এন্ড হেক্সাডেসিমালের। সো এই জিনিসগুলো আমরা বারবার খেয়াল করব এবং এইগুলো কোত্থেকে প্র্যাকটিস করব। এখন আর কোনো কলেজের প্রশ্ন দেখার দরকার নেই, এখন শুধুমাত্র বোর্ড কোশ্চেনগুলো আমরা সলভ করে যাব, চোখ ভুলে যাব। কলেজের কোশ্চেনে অনেক উল্টাপাল্টা ভেজাল দিয়ে দেয়, ওগুলো দেখে এখন আর মাথা নষ্ট আমরা করব না। ওকে, তাহলে বোর্ড কোশ্চেন থেকে আমরা এই সংখ্যা পদ্ধতির রূপান্তরটা অবশ্যই অবশ্যই দেখব। এবং সংখ্যা পদ্ধতির রূপান্তরে আরেকটা কি জিনিস আছে, আমরা কিন্তু ক্যালকুলেটর ইউজ করে ইজিলি করে দিতে পারি, কিন্তু ক্যালকুলেটর ইউজ করে ওইটার মান সরাসরি কিন্তু আমরা লিখে দিব না, তাহলে কিন্তু গোল্লা দিয়ে দিবে। আমাদেরকে অবশ্যই দেখাতে হবে ভাগ ভাগ করে যে আমরা কিভাবে ম্যাথটা করেছি। এন্ড ম্যাথটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা ক্যালকুলেটরের মানটা বের করে অ্যানসারটা মিলিয়ে দেখবো আমাদের হলো কিনা। ওকে, ক্যালকুলেটরে কিভাবে মান বের করতে হয় সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো, আর না জানলেও আমি লাস্টে আবার বলে দিব। ওকে, আচ্ছা, এরপর আসি 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ বা যোগের মাধ্যমে বিয়োগ। কালারটা চুজ করো, রেড নাও। 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ। এখন 2 এর পরিপূরক পদ্ধতিটা কি?
ফার্স্ট অফ অল দুইয়ের পরিপূরকে আমরা কি করি, আমরা যতগুলো বিটেরই দেওয়া থাকুক না কেন আমরা সেটাকে 8 বিটের বানিয়ে নিব, সামনে শূন্য দিয়ে 8 বিটের বানিয়ে নিব, তারপর সেগুলোকে উল্টা করে আমরা 1 বিটের বানাবো, 1 এর পরিপূরক করব এবং ওটার সাথে 1 যোগ করে 2 এর পরিপূরক বানাবো। এগুলো সবই আমি আমার আগের ক্লাসে তোমাদেরকে শিখিয়ে দিয়েছি অনেক ভালো করে। ওকে, এখন এই 2 এর পরিপূরকের মাধ্যমে বিয়োগ, এটা না বলে তোমার কাছে কোশ্চেনে কিন্তু এমনও বলতে পারে যে যোগের মাধ্যমে বিয়োগ করো। যোগের মাধ্যমে বিয়োগ আর 2 এর পরিপূরকের মাধ্যমে বিয়োগ কিন্তু সেম কথা, তাই এটা দেখে ঘাবড়ে গেলে হবে না। ওকে, এখন থার্ড চ্যাপ্টার থেকে শুধুমাত্র এই পার্ট থেকে তোমার একটা সৃজনশীল কমন এসে পড়বে। ক আর খ তো জাস্ট সামনে কিছু পড়লেই হয়ে যাবে, এন্ড আমি আমার আগের ক্লাসে তোমাদেরকে ক এন্ড খ এরও অনেক সাজেশনস দিয়েছিলাম, অল্প কিছু দিয়েছিলাম, ওগুলো দেখলে কভার হয়ে যাবে। আমি এখন মেইনলি সিকিউর জন্য তোমাদেরকে সাজেশনস দিচ্ছি। এই গেল আমাদের একটা সৃজনশীল, একটা সিকিউ ডান। ওকে, এখন আসি আমাদের নেক্সট সিকিউতে। এই থার্ড চ্যাপ্টার থেকে আমাদের দ্বিতীয় সৃজনশীলটা আসবে, কি ডিজিটাল ডিভাইস। এখন ডিজিটাল ডিভাইসে তোমার কাছে মেইনলি কি কি টপিক সম্পর্কে জানতে চাবে। ডিজিটাল ডিভাইস চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়, এত এত টপিক দেখারও আমাদের সময় নেই, তাহলে আমরা কোন টপিকগুলো মেইনলি ফোকাস করব সেটা এখানে বলে দিয়েছি। এখন বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করে ফাংশনের সরলীকরণ এবং সত্যক সারণী গঠন। বুলিয়ান অ্যালজেব্রাটা কি, আমরা যে বিভিন্ন মৌলিক উপপাদ্য, তারপর বিনিময় উপপাদ্য এসব শিখেছি, এগুলোকে ইউজ করে তোমাকে একটা ফাংশন দেওয়া থাকবে, বলবে যে এই ফাংশনটাকে সরলীকরণ করো, তখন তুমি এই বিভিন্ন উপপাদ্য ব্যবহার করে এটাকে সরলীকরণ করবা। এন্ড এখানে স্পেশালি খেয়াল রাখবা ডি মর্গানের যে উপপাদ্যটা আছে এটা ভালো করে দেখে যাবা বারবার। ওকে, ডি মর্গানের উপপাদ্যটাই মেইনলি আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ওটা ব্যবহার করে আমরা সরলীকরণ করব। এরপর এই সরলীকরণ থেকে তোমাকে বলে দিতে পারে যে এর থেকে সত্যক সারণী ব্যবহার করে প্রুফ করো যেটা সঠিক। সো আমরা ট্রুথ টেবিল বা সত্যক সারণীর মাধ্যমে এটাকে প্রুফ করে দিব। এন্ড সত্যক সারণীর যে ধাপগুলো আছে এগুলো আমরা আরেকবার দেখে যাব ভালো করে। এন্ড কোত্থেকে দেখব, অবশ্যই বোর্ড কোশ্চেন গুলো, জাস্ট রিসেন্ট বোর্ড গুলো কয়েকটা দেখে যাব। ওকে, এরপর আসি মৌলিক গেট, যৌগিক গেট। এগুলো থেকে কি টাইপ কোশ্চেন আসে, এগুলো থেকে তোমাকে গ অথবা ঘতে মৌলিক গেট, যৌগিক গেট, যে গেটই বলুক না কারণ এন্ড নট, যখন বুঝতে পারবে যে কোন একটা গেট সম্পর্কে বলতে বলছে জাস্ট 3টা পয়েন্ট হাইলাইট করবা। কি কি, মনে করো তোমাকে বললো এন্ড গেট সম্পর্কে বলো, ফার্স্টে এন্ড গেটটা আঁকবা। আমরা ফার্স্টে কি করব, এরকম এন্ড গেটটা আঁকবো, তারপর এন্ড গেটের ট্রুথ টেবিল দেখাবো। আমরা যে ট্রুথ টেবিল শিখেছিলাম ওভাবে আমরা ট্রুথ টেবিলটা দেখাবো। এরপরে আমরা যে ইলেকট্রিক সার্কিট আঁকি, ইলেকট্রিক সার্কিটটা এঁকে দেখাবো। জাস্ট এই 3টা করব আর নিচে হচ্ছে এক লাইন করে বর্ণনা লিখে দিব, তাহলে আমাদের ফুল মার্কস এসে যাবে। তাহলে কি করব, যে কোনো গেট সম্পর্কে তোমাকে জানতে চাবে, এন্ড অর নট, ন্যান্ড নট, এক্স অর এক্স নট, যাই জানতে চাও না কেন জাস্ট 3টা পয়েন্ট হাইলাইট করে দিব। ওকে, এই গেল আমাদের গেটের কাজ। এরপর আসি এনকোডার ও ডিকোডার। এনকোডার ও ডিকোডারটা কি, এনকোডার ও ডিকোডারের সম্পর্কে যদি জানতে চাই আমরা ফার্স্টে সংজ্ঞা দিব, তারপর চিত্র এঁকে দিব, তারপর লাস্টে এটার ইউজটা লিখে দিব, তাহলেই হবে। আইসিটি তে কিন্তু এটা একটা মজার জিনিস, আমাদেরকে খুব বেশি লিখতে হয় না, যত পারবা চিত্র এঁকে দিবা। চিত্র যদি আঁকতে পারো আর মেইন কথাগুলো যদি লিখে দিতে পারো, পুরো 4 এ 4 3 এ 3 দিয়ে দিবে। তাহলে এনকোডার ও ডিকোডারটাও আমরা এভাবে শিখে ফেলবো। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে দুইটি হাফ অ্যাডারের সাহায্যে একটি ফুল অ্যাডার বাস্তবায়ন করো। কি, দুটি হাফ অ্যাডার ইউজ করে কিভাবে আমরা একটা ফুল অ্যাডার বানিয়ে থাকি। এটা একটা সুন্দর চিত্র আছে, অনেকে কিন্তু এটা ঝামেলা লাগতে পারে, একটু জটিল চিত্র, এদিক দিয়ে কেমনে কেমনে জানি যাচ্ছে। সো তোমরা একটু চিত্রটা বারবার প্র্যাকটিস করে যাবে, তাহলে দেখবা যে এক্সাম হলে গিয়ে জাস্ট চোখ বন্ধ করে যদি বলে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বানাও, চোখ বন্ধ করে এঁকে দিবা ওইটা। ওকে, এরপর আসি সার্কিট থেকে সমীকরণ বাস্তবায়ন। এখন তোমাকে এরকম দিতে পারে যে তোমাকে একটা সার্কিট দিয়ে দিবে, এখন ওই সার্কিট থেকে তোমাকে সমীকরণটা বের করতে বলবে, তখন তোমাকে সার্কিটটা ফার্স্টে খাতায় তুলতে হবে, তারপর তোমাকে ফার্স্টে কি করতে হবে, সার্কিটটা খাতায় তুলে নিব আমরা, এরপর ওখান থেকে আমরা সমীকরণটা ধীরে ধীরে বের করব।
এই সবগুলোই আমি আমার গত ক্লাসগুলোতে তোমাদের ভালো করে দেখিয়ে দিয়েছি। তোমরা ওগুলো আরেকবার প্র্যাকটিস করে যাবে এবং ওগুলো আরেকবার দেখবে, তাহলেই তোমাদের থার্ড চ্যাপ্টার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ফার্স্ট পার্টও কমপ্লিট এন্ড সেকেন্ড পার্টও কমপ্লিট, দুইটা সৃজনশীল কিন্তু ডান। ওকে, আচ্ছা তোমরা যারা স্ক্রিনশট তুলতে চাও তুলে নাও। এবার আসি আমরা পরের পার্টে। চ্যাপ্টার 4। এখন চ্যাপ্টার 4টা হলো HTML। এই HTML নিয়ে কিন্তু একটা গদবাঁধা স্ট্রাকচার আছে, আমরা যদি ওইটা ভালো করে দেখে যেতে পারি HTML থেকে মাস্ট একটা কোশ্চেন আসবে, দুটাও আসতে পারে। তাই আমরা মেইনলি এখানে কি কোন কোন টপিকের উপর ফোকাস করব। ফার্স্টে আসি ঘতে কি টাইপের কোশ্চেন আসে। ঘতে তোমার আসবে ওয়েবসাইটের কাঠামো। এখন ওয়েবসাইটের কাঠামো কি, আমরা পাঁচটা কাঠামো জানি ওয়েবসাইটের। কি কি? বাস, রিং, স্টার, ট্রি এন্ড হাইব্রিড। এই পাঁচটা কাঠামো চিত্র সহ আঁকবা। যে কোনো কাঠামো যদি চায় তোমাকে কিন্তু বলে দিবে না যে ট্রি কাঠামো, তোমাকে যে কোনো একটা ক্লু দিয়ে দিবে যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা ট্রি কাঠামোর কথা বলছে। তখন আমরা কি করব, জাস্ট সংজ্ঞাটা দিব। অবশ্যই একটা সংজ্ঞা শিখে রাখবে, প্রত্যেকটা কাঠামো সংজ্ঞা লিখবো, দেন ট্রি কাঠামোটা আঁকবো, তারপর হচ্ছে পয়েন্ট করে করে এটার ব্যাখ্যা দিব। সুবিধা থাকলে সুবিধার জন্য আলাদা পয়েন্ট দিব, অসুবিধার জন্য আলাদা পয়েন্ট দিব। আইসিটি তে আমরা যত পারি পয়েন্ট আকারে লিখবো। যদি আমরা এমনি বর্ণনার মতো লিখে যাই টিচার কিন্তু ভালো করে খেয়াল করেন, আর পৃষ্ঠাও অনেক কম জায়গার মধ্যে হেঁটে যায়, সো নাম্বার কিন্তু কম আসে। তাই পয়েন্ট করে আমরা যত পারবো বাড়ানোর চেষ্টা করব। এই গেল ওয়েবসাইটের কাঠামো। এরপর আসি ওয়েবসাইটের প্রকারভেদ, এন্ড এটা কিন্তু খুব খেয়াল করবে তোমার কাছে কি জানতে চাইছে, ওয়েবসাইটের কাঠামো নাকি ওয়েবসাইটের প্রকারভেদ। কাঠামো চাইলে আমরা হচ্ছে ওই তো ট্রি, হাইব্রিড এগুলো সম্পর্কে। আর যদি ওয়েবসাইটের প্রকারভেদ চাই, প্রকারভেদ কি, ওয়েবসাইট দুই ধরনের আমরা জানি, স্ট্যাটিক ওয়েবসাইট ও ডাইনামিক ওয়েবসাইট। এই স্ট্যাটিক আর ডাইনামিক এর বইয়ে দেখবে প্রত্যেকটা বইয়ে অনেক সুন্দর করে সংজ্ঞা প্লাস হচ্ছে সুবিধা অসুবিধা পয়েন্ট আকারে দেওয়া আছে। এগুলো ভাবে পয়েন্ট আকারে প্লাস এই দুইটার পার্থক্য শিখে রাখবা। এটা কিন্তু অনেক আসে গ আর ঘতে নিয়ে। এরপর আসি HTML কোড। এই HTML কোডটা তোমার গতে আসবে অথবা ঘতে আসবে। এখন HTML কোডের মধ্যে মেইনলি কোন কোন ট্যাগগুলো আসে এটা আমরা আমাদের আগের ক্লাসে HTML এর উপর যে ক্লাসটা নিয়েছিলাম ওখানে খুবই কম কিছু HTML কোড আমি দেখিয়ে দিয়েছিলাম। ওই কোডগুলোই ঘুরে ফিরে কিন্তু আসে। এরপরও যেগুলোর উপর মেইনলি বেশি ফোকাস করে সেগুলো কি, তোমাকে একটা টেবিল গঠন করতে বলবে। টেবিলের ভিতর হয়তো একটা অর্ডার লিস্ট অথবা একটা আনঅর্ডার্ড লিস্ট দিয়ে দিবে, ওইটাকে হচ্ছে HTML কোড করে লিখতে হবে। আবার ইমেজ ও লিংক যুক্ত করতে বলবে। মেইনলি এই টপিকগুলাই কিন্তু আমাদের HTML কোডে বলে যে কি কি, টেবিল বানাও অথবা ছবি যুক্ত করো, হাইপার লিংক যুক্ত করো, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এই জিনিসগুলো ঘুরে ফিরে আসবে। তাই এই টপিকগুলো যদি ভালো করে দেখে যাও, HTML এ কিন্তু জাস্ট একটুখানি 3-4 লাইন লিখবা এন্ড 4 এ 4 ডান। সো এটা কিন্তু অনেক ভালো অপশন নাম্বার উঠানোর জন্য। সবাই কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছো? বোঝা যাচ্ছে আমার কথাগুলো? আজকে আমি অনেক ফাস্ট যাচ্ছি কারণ তোমরা এখনই আবার পড়তে বসবা, পরশুদিনই পরীক্ষা। তাই আজকে তোমাদেরকে তাড়াতাড়ি সাজেশনটা দেখিয়ে দিচ্ছি, এরপর যাতে তোমরা তোমাদের প্রস্তুতিটা নিজেদের মতো করে নিতে পারো। শোনা যাচ্ছে তো সব ভালো করে? আচ্ছা, দেখে নাও একবার তোমরা। সবাই কমেন্ট করে জানাও আমার কথা কি বোঝা যাচ্ছে কিনা। আর কারো কোনোটাতে বুঝতে ঝামেলা হলে বা কোনো কোশ্চেন থাকলে সেটাও বলো। আচ্ছা,
সবাই কি কথা বুঝতে পারছো ঠিক করে? এখন আসি আমরা চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 কি? প্রোগ্রামিং। যে চ্যাপ্টারটা নিয়ে আমাদের সবার সবচেয়ে বেশি ভয়, দুশ্চিন্তা, যেটা পারবোই না, সবার আগে আমরা এটাকে বাদ দিয়ে দিই। বাট এখান থেকে কিন্তু সবচেয়ে ইজি কোশ্চেন আসে, জাস্ট স্পেসিফিক কিছু কোশ্চেন ওগুলাই কিন্তু আসবে। যেমন অ্যালগরিদম ও ফ্লো চার্ট। তোমাকে একটা কোড দিয়ে দিবে, সেটাকে তোমার অ্যালগরিদম করতে বলবে অথবা ফ্লো চার্ট করতে বলবে গতে। এন্ড ঘতে কি বলতে পারে? ঘতে বলতে পারে যে কোডে হয়তো কিছু ভুল আছে, এই ভুলগুলোকে ঠিক করে লিখো। অথবা কি বলতে পারে যে বিভিন্ন লুপ ইউজ করো, অ্যারে বা লুপ ইউজ করো, যেমন ইফ, গো টু, ফর, while, ডু, while, এগুলো ইউজ করে তুমি একটা প্রোগ্রামিং কোড লিখো। এখন প্রোগ্রামিং কোড যারা আগে থেকে প্র্যাকটিস করছো তারা অবশ্যই এই চ্যাপ্টারটা ভালো করে দেখবা, কারণ এখানেও ছাকা মার্কস তোলার অপশন আছে। তোমরা যারা প্রথম আর দ্বিতীয় চ্যাপ্টারের উপর ডিপেন্ড করে থাকো, প্রথম আর দ্বিতীয় চ্যাপ্টারে কখন অ্যান্সার করবা? যখন হচ্ছে আর কোনো অপশন আমাদের কাছে নাই, তখন আমরা প্রথম আর দ্বিতীয় চ্যাপ্টার থেকে অ্যান্সার করব। কেন? কারণ প্রথম আর দ্বিতীয়তে তুমি যতই লিখো না কেন, তোমাকে কিন্তু ফুল মার্কস দিবে না। কিন্তু এই তৃতীয়, চতুর্থ, পঞ্চম এগুলোতে কিন্তু আমরা ফুল মার্কস পেতে পারি। অনেক কম লিখে আমরা অনেক বেশি নাম্বার পেয়ে যাই এখানে। তাই যারা এই পঞ্চম অধ্যায়টা দেখেছো, আগে প্র্যাকটিস করছো, তারা অবশ্যই এই টপিকগুলো ভালো করে দেখে যাবা। কি কি? অ্যালগরিদম, ফ্লো চার্ট, প্রোগ্রামিং ভাষা দিবে, আর হচ্ছে অ্যারে এবং লুপ ইউজ করে তোমাকে প্রোগ্রামিংটা করতে হবে। এই গেল আমাদের 5th চ্যাপ্টার। 5th চ্যাপ্টারে গ ঘতে তোমরা এই কোশ্চেনগুলোই পাবা। আচ্ছা, সবাই কি আমার কথা বুঝতে পারছো? কমেন্টে জানাও। বুঝতে না পারলে কোনো টপিকে ঝামেলা থাকলে বলো। আমরা আবার প্রথম থেকে যদি আসি, 3rd চ্যাপ্টার থেকে আমাদের দুইটা কোশ্চেন আসবে মাস্ট। 5th চ্যাপ্টার থেকে আমাদের দুইটা কোশ্চেন আসবে। 4th থেকে একটা আসবে অথবা দুইটা আসবে। আর 1 আর 2 চ্যাপ্টার থেকে একটা একটা করে আসবে। আমাদের টোটাল এভাবে 8টা কোশ্চেন আসবে। এখন এই 8টা কোশ্চেনের মাঝে আমরা 3rd চ্যাপ্টার থেকে দুইটা কোশ্চেন তো কমন পাচ্ছি, তার মধ্যে সবচেয়ে ইজি পার্ট হচ্ছে এই ফার্স্ট পার্টটা। এই ফার্স্ট পার্টটার এই দুইটা টপিক আমরা ভালো করে দেখে যাব। এন্ড এই ডিজিটাল ডিভাইসের এই টপিকগুলো, শুধুমাত্র এই ছোট ছোট টপিকগুলোর উপর জাস্ট চোখ বুলিয়ে যাব। এরপর আসি আমরা পরে 4র্থ অধ্যায়। 4র্থ অধ্যায়ে কাঠামো, ওয়েবসাইটের প্রকারভেদ, এগুলো কিন্তু সব থিওরি কোশ্চেন। যারা থিওরি পছন্দ করে তারা এই দুইটা কোশ্চেন ভালো করে দেখে যাবা। আর HTML কোড দিবে, HTML কোড কোত্থেকে দিবে তাও তো বলে দিলাম। সেই টপিকগুলো দেখে গেলে 4th অধ্যায় থেকে আর কোনো ঝামেলা হবে না, তোমরা চোখ বন্ধ করে লিখে দিয়ে আসতে পারবা। এরপর আসে 5th চ্যাপ্টার। 5th চ্যাপ্টার হচ্ছে যারা 5th চ্যাপ্টারটা আগে ভালো করে প্র্যাকটিস করছো তারা অবশ্যই এই টপিকগুলো দেখবা। আর যারা ভালো করে প্র্যাকটিস করো নাই তারা এই টপিকগুলোর উপর চোখ বুলায় যাবা, কিন্তু ফার্স্ট আর সেকেন্ড থেকে তোমরা অ্যানসার করো। ওকে? কারণ এটা থেকে একটুখানি ভুল হলে নাম্বার কাটে। আচ্ছা, এবার আমরা এমসিকিউ তে যাই। এখানে আমি তোমাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টারেরই ইম্পর্টেন্ট কিছু কিছু এমসিকিউ দিয়েছি, এবং যেগুলো মোটামুটি পুরো চ্যাপ্টারটাকে কভার করে, মানে পুরো চ্যাপ্টারের সবগুলো টপিক থেকে একটা একটা করে এভাবে এমসিকিউ দিয়েছি, যাতে তোমাদের একটা ওভারঅল আইডিয়া এসে যায়। যারা আইসিটি বইটা আগে ভালো করে পড়ে দেখেন যে কোনা কোনা থেকে যদি কোশ্চেন এসে পড়ে এমসিকিউ, তাদের জন্য মেইনলি। আচ্ছা, আসি আমরা। তোমাদের কি এ পর্যন্ত কোনো ঝামেলা ছিল সাজেশনস নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে? আহমেদ বলেছেন আপু HTML করান প্লিজ। HTML আমি করেছি, তুমি যদি দেখো ইমন স্যারের পেজে এই ক্লাসটা তুমি পাবে। তারপর সাইফুর রহমান বলেছেন ফ্লো চার্টের বেসিক। ফ্লো চার্ট নিয়ে ক্লাস নেওয়া হয়েছে, প্রোগ্রামিং এর উপর ক্লাস নেওয়া হয়েছে। আমি তোমাদের এখন জাস্ট দেখাচ্ছি কোন কোন টপিকগুলোর উপর আমরা ফোকাস করে সেগুলো পড়ে যাব, কারণ এখন যত ভাস্ট টপিক সামনে, এইটুকু অল্প সময়ের মধ্যে তো পড়া পসিবল না। এই কারণে আমি তোমাকে জাস্ট টপিকগুলো দেখিয়ে দিচ্ছি। এই প্রত্যেকটা টপিকই কিন্তু ইমন স্যারের পেজে তোমরা খুঁজে পাবে, সবগুলো সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে।
আচ্ছা, এবার আমরা এমসিকিউ তে চলে যাই। ফার্স্টে আসে নিচের কোনটি ফাঁকা ট্যাগ? নিচের কোনটি ফাঁকা ট্যাগ? সবাই প্লিজ অ্যানসার দাও তাড়াতাড়ি, কমেন্ট করে জানাও কোনটা হবে অ্যানসার। ফার্স্টে কি বললো? ওএল, ইমেজ, টিডি, ইএম, এর মধ্যে কোনটা ফাঁকা ট্যাগ? আচ্ছা, ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ কোনটাকে বলি আমরা? যার শুধুমাত্র ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ নাই, তাকে আমরা কি বলি? ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ। ফাঁকা ট্যাগ কোনগুলো? ইমেজ, ব্রেকডাউন বা বিআর, এইগুলোকে আমরা কি বলি? ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ। কেন? কারণ এগুলো হচ্ছে ওপেনিং ট্যাগ আছে কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই। ক্লোজিং ট্যাগ কোনটা? আমরা হচ্ছে এইভাবে লিখে তারপর এখানে কিছু একটা এরকম, এটা যে আমরা ক্লোজিং ট্যাগ, আর এটা আমরা ওপেনিং ট্যাগ। এখন ইমেজের কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই। ইমেজ, তারপর আবার হচ্ছে বিআর। বিআর আমরা কখন ইউজ করি? লাইন ব্রেকের সময়। এগুলো তাহলে আমাদের অ্যানসার কি হবে? বি। বি, নিচের কোনটি ফাঁকা ট্যাগ? ইমেজ। আচ্ছা, সবাই বলতে, আরফাত বলছে ডি, না ডি হবে না, ইমেজ হবে। হাবিবুর বলতেছে সাউন্ড সমস্যা। আচ্ছা, আমি একটু জোরে বলছি, তোমাদের যে কোনো প্রবলেম হলে বলো। আরফান বলছে তাড়াতাড়ি শেষ করুন। হ্যাঁ, আমি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি। আচ্ছা, সাদিয়া বলেছে বি, গুড। তারপর আসি নিচের কোনটি সঠিক? 2 নাম্বার, নিচের কোনটি সঠিক? ইমেজ, এসআরসি। আচ্ছা, এসআরসি মানে কি? এসআরসি মানে কিন্তু সোর্স। ইমেজের সোর্স কোনটা? তারপরে যে জেপিজি, জেপিজি মানে কি? জেপিজি মানে জেপিজি ফরম্যাটে আমরা ছবিটাকে রাখছি। নিচের কোনটি সঠিক? সবাই অ্যানসার দাও তো। সঞ্জিতা বলেছে 2 এর সি। হ্যাঁ, গুড। ইমেজ, এসআরসি, তারপর হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে আমাদের ছবির যে নামটা তোমাকে কোশ্চেনে দেওয়া থাকবে সেটা rose.jpg। অলওয়েজ একটা ফরম্যাটে ছবি থাকে, কারণ জেপিজি বা যে কোনো একটা ফরম্যাট যেটা থাকবে সেটা দিতে হবে। তারপর হচ্ছে এন্ড। নেক্সটটাতে যাই। ব্রাউজারকারীর সময় বাঁচে কোন ট্যাগে? বিআর, এ, এলআই, আই। এটা অ্যানসার কি হবে? 3 এর অ্যানসার। সময় বাঁচে বলতে আমরা কি বোঝাই? সময় বাঁচে মানে হচ্ছে আমরা অনেক ইজিলি আমাদের কাজটাকে সম্পূর্ণ করতে পারি। এর মধ্যে ব্রাউজারকারীর সময় বাঁচবে কোন ট্যাগে? অ্যানসার হলো বি, এ। এ মানে কোন ট্যাগ? হাইপারলিংকের ট্যাগ। এখন হাইপারলিংকের সাথে সময় বাঁচার কি সম্পর্ক? হাইপারলিংক মানে হচ্ছে হাইপারলিংক ট্যাগটা যদি দেওয়া থাকে আমাদের কোনো ওয়েব পেজে, আমরা ওখানে ক্লিক করে অন্য কোনো ওয়েব পেজে ইজিলি চলে যেতে পারবো। আমাদেরকে আবার নতুন করে ওয়েব পেজে ঠিকানাও লিখতে হচ্ছে না, ওটাকে আবার খুঁজতেও হচ্ছে না। জাস্ট যদি এই হাইপারলিংকে আমরা ক্লিক করি আমরা অন্য একটা ওয়েব পেজে চলে যেতে পারবো। তাহলে এটা কি হচ্ছে? আমাদের কাজটা অনেক ইজি করে দিচ্ছে, প্লাস আমাদের সময় বাঁচাচ্ছে। তাহলে ব্রাউজারকারীর সময় বাঁচে কোন ট্যাগে? এ। অ্যানসার হলো বি। এরপর আসি নিচের কোন ওয়েব পৃষ্ঠা পূর্ণ ঠিকানা? নিচের কোনটি ওয়েব পৃষ্ঠার পূর্ণ ঠিকানা? 4। 4 এর অ্যানসার কি হবে? সবাই কমেন্ট করে জানাও আমাকে। আর কোনটা বুঝতে ঝামেলা হলে বলো। চারের অ্যানসার হলো বি, এ, href, url, দেন ক্লোজ, লিংক টেস্ট, তারপর আবার হাইপারলিংক, ক্লোজ। হাইপারলিংক ফার্স্টে স্টার্ট হবে, দেন ক্লোজ হবে, মাঝখানে হচ্ছে লিংক টেস্টটা থাকবে যেটাকে আমরা লিখে রাখবো মাঝখানে। আর এখানে কি ইউআরএল কি? আমাদের ঠিকানাটা। এই গেল আমাদের 4 নাম্বার। 5 ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত আবশ্যিক ট্যাগ কোনটি? মানে কোন ট্যাগটা ছাড়া আমরা ওয়েব পেজটা তৈরি করতে পারবো না, এর মধ্যে থেকে কোন ট্যাগটা আমাদেরকে অবশ্যই ইউজ করতে হয় HTML লিখতে গেলে?
সেটা কিন্তু অনেক ইজি ছিল। HTML এর মধ্যে আমাদেরকে অবশ্যই ফার্স্ট ট্যাগটা এটা ইউজ করতেই হবে। এটা ছাড়া কিন্তু কোনো HTML কোডই আমরা লিখি না। এই ইউআরএল এর তোমার হাইপারলিংক না থাকলেও আমরা ইউজ করতে পারি, তারপর ফন্ট স্পেস না থাকলেও পারি, ইমেজ না হলেও হয়, কিন্তু এই HTML কোডটা আমাদের অবভিয়াসলি ইউজ করতেই হবে। তাহলে আমাদের অ্যানসার হলো এ। এরপর আসি 6 নাম্বার। HTML এখানে একটা কোড দেওয়া আছে, PH সুপ, তারপর 2, তারপর সুপ ক্লোজ, ও, তারপর পি ক্লোজ। এর ফলাফল নিচের কোন? এটা একটু এরকম হবে, H2O, 2টা উপরে, এটা হচ্ছে HO2 নিচে, আর H2। 6 এর आंसर কি হবে? সুপ আর সাবের কথা কি মনে আছে আমাদের? সুপ বলতে কি বোঝায় আর সাব বলতে কি বোঝায়? সাব বলতে আমরা অলওয়েজ মনে রাখবো, সাব মানে হচ্ছে নিচে, আর সুপ মানে কি? মাথার উপরে। সুপ মানে উপরে, সাব মানে নিচে। এখন কি এখানে বললো H, তো আমরা ফার্স্টে H লিখলাম, তারপর 2টা কি? সুপ বলছে, মানে মাথার উপরে, তাই আমি H এর মাথার উপরে 2 লিখলাম। তারপর কি? ও লিখলাম, আবার পি ক্লোজ, তার মানে আমাদের মেইন ইকুয়েশনটা কি আসলো? H উপরে 2, তারপর ও। তাহলে আমাদের অ্যানসার হলো এ 6 এর। এরপর আসি 7-এ। 7-এ কি বললো? ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার? ভিত্তির উপর নির্ভর করে আমাদের সংখ্যা পদ্ধতি হলো মেইনলি 4 প্রকার। কি কি? বাইনারি, ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল। প্লাস এগুলোর ভিত্তি কি? বাইনারি ভিত্তি 2, ডেসিমালের ভিত্তি 10, অক্টালের ভিত্তি 8 এন্ড হেক্সাডেসিমালের ভিত্তি 16। তো আমাদের ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার? 4 প্রকার। গ। এরপর আসি এমএসবি। এর পূর্ণ রূপ কি? MSB, most suitable bit, most significant bit, maximum suitable bit নাকি maximum significant bit? आंसर কোনটা হবে? আটের आंसर, এর आंसर হবে আমার most significant bit। আচ্ছা, এগুলো নিয়ে কিন্তু অনেকেরই ঝামেলা হয় যে এই পূর্ণগুলো মানে ফুল ফর্ম গুলো, পূর্ণরূপ মানে কোনটা পূর্ণরূপ কি, কোনটা কি হবে, এগুলো নিয়ে অনেকের ঝামেলা হয়। এজন্য হচ্ছে আমি তোমাদের জন্য এই সব পূর্ণরূপগুলো একসাথে লিখে দিয়েছি। EBCD এটার পূর্ণরূপ কি? এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড। BCD বাইনারি কোডেড ডেসিমাল। ASCII আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ইউনিকোড ইউনিভার্সাল কোড। LSB least significant bit, MSB most significant bit, LSD কি? least significant digit, আর MSD কি? most significant digit। এটা একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নাও, এগুলো পুরো বইয়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ছিল, তোমাদের পড়তে ঝামেলা হবে দেখে সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। ওকে, এরপর আসি আমরা পরের স্লাইডে। 9 নম্বর। 9 নম্বরে কি বললো? 12 এর সমকক্ষ বাইনারি কোনটি? এখন তোমাকে যদি বলে এটার বাইনারি কোনটি, এটার ডেসিমাল কোনটি, এটার অক্টাল কোনটি, অবজেক্টিভে যদি এগুলো থাকে আমরা কিন্তু ইজিলি কি ক্যালকুলেটরে বসায় জাস্ট করে দিব। যাদের ক্যালকুলেটরের ফাংশনটা মনে নেই তাদের জন্য আবার বলে দিচ্ছি। আমরা ফার্স্টে ক্যালকুলেটরের মেনুতে যাব, ওখানে আমরা 2, 8, 10, 12 এরকম একটা লেখা মেনু দেখব, সেখানে ক্লিক করলে আমাদের কিন্তু এই ডেসিমাল অক্টালের জিনিসপত্র এসে যাবে। আর ক্যালকুলেটরের উপরে বাটনগুলোর উপরে কালিতে দেখবা লেখা আছে ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল, বাইনারি, ওগুলোতে ক্লিক করলে কিন্তু আমরা ইজিলি অ্যানসারগুলো পেয়ে যাই। কোনটা পাওয়া যায় না? যদি দশমিক ইউজ করা থাকে, মানে তোমাকে যদি দেওয়া থাকে 12.34, এটাকে তুমি বাইনারিতে রূপান্তর করো, এটা কিন্তু ক্যালকুলেটরে করা যাবে না। ক্যালকুলেটরে শুধুমাত্র দশমিক ছাড়াগুলো আমরা করতে পারি। তাহলে 12 সমকক্ষ বাইনারি কোনটি? সবাই তাড়াতাড়ি উত্তর দাও, কমেন্ট করে জানাও আমাকে। 9 आंसर কি হবে? ফারজা বলেছে 9 এর ডি, সিনথিয়া বলেছে 9 এর খ,
নাফিসা বলেছে 10 এর সি। আচ্ছা 10 এ আমরা যাচ্ছি, তার আগে আমরা 9টাকে কমপ্লিট করি। 9 এর आंसर হবে খ 1100। 1 থেকে 16 পর্যন্ত এগুলো কিন্তু আমরা মুখস্থ রাখবো, এগুলো কিন্তু ম্যাথ করে বের করব না। 1 থেকে 16 পর্যন্ত পুরো মুখস্থ রাখতে হবে বাইনারি গুলো। ওকে, এরপর আসি অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরের সংখ্যা কত। এটাও কিন্তু আমরা ক্যালকুলেটরে করতে পারি। কিভাবে? ক্যালকুলেটরে আমরা অক্টাল ফার্স্টে অক্টালে নিয়ে নিব ক্যালকুলেটরে, তারপর 177 প্লাস 1 দিব, তাহলে কিন্তু আমাদের आंसर এসে পড়বে। 10 এর आंसर কি হবে? বিশ্বজিৎ বলেছে 10 এর সি। হ্যাঁ ঠিক বলেছে। 177 এর পরের সংখ্যা হলো 200 অক্টাল পদ্ধতিতে। আমরা এখন পরের স্লাইডটাতে যদি যাই, এটা করো তো BFE সমতুল্য অক্টাল মান কত? এটার आंसर কত হবে? BFE। আচ্ছা BFE কিসে আছে? এটা কিন্তু হেক্সাডেসিমাল আছে। এখন আমরা হেক্সাডেসিমাল থেকে অক্টালে নিব। তুমি এটাকে ক্যালকুলেটরে করে ফেলতে পারো, আবার ম্যানুয়ালিও করতে পারো। এটার आंसरটা কোন সবাই? 11 आंसर কি হবে? आंसर হবে আমাদের খ 5776। এখন দেখো BFE এটা আর 5776 কিন্তু সেম কথা, আবার 10111110 এটাও কিন্তু সেম কথাই, কিন্তু আমাদের এটা आंसर হলো না কেন? কারণ আমার কাছে চাইছে অক্টাল মান। কোশ্চেনটা ভালো করে পড়বা, 3-4 বার কোশ্চেন পড়বা, 3-4 বার কোশ্চেন পড়া শেষ হলে তারপর आंसर যাবে। সিকিউ এমসিকিউ সবকিছুর জন্য কোশ্চেনটা যদি ভালো করে বুঝতে পারো, आंसरটা অটোমেটিক তোমার চোখের সামনে এসে যাবে। এতদিন তোমরা অনেক পড়াশোনা করছো, এবং যারা করো না তারা তো অ্যাটলিস্ট ক্লাসে গেছো, ক্লাসে গিয়ে দেখবা যে কানের মধ্যে ওগুলো কিন্তু বাজছে। সো এক্সাম হলে গিয়ে আপনি আপনি অনেক কিছু মনে এসে যাবে, তার জন্য আমাদেরকে বারবার কোশ্চেনটা পড়তে হবে। তাহলে আমাদের 11 आंसर কি হবে? খ। সঞ্জিতা বলেছে 11 এর খ, নাইম বলেছে খ। হ্যাঁ ঠিক হয়েছে। আচ্ছা এরপর আমরা যাই 12। 72 এর বিসিডি কোড কত? এখন বিসিডি কোড কিন্তু ক্যালকুলেটরে বের করা যায় না। বিসিডি কোড আমরা কিভাবে বের করে থাকি? আমরা ফার্স্টে এই 7 আর 2 লিখব, তারপর 2 এর বাইনারি বের করব, 7 এর বাইনারি বের করব। 2 এর বাইনারি কত আমরা জানি? 10। 7 এর বাইনারি কত? 111। এখন বাইনারি তো বের করলাম, এই বাইনারিটাকে আমার 4 ডিজিটে রাখতে হবে। কিসে? 4 ডিজিট। 2 এর বাইনারিটাকেও আমার 4 ডিজিটে আনতে হবে। আমরা জানি সামনে শূন্য দিলে আর শূন্য না দিলে তো সেম কথাই, তাই আমি সামনে দুইটা শূন্য দিয়ে 4 ডিজিট বানাইলাম। আবার এখানে 3 ডিজিট আছে, আমি 4 ডিজিট বানানোর জন্য সামনে আরেকটা শূন্য দিয়ে দিলাম, তাহলে আমার 4 ডিজিট হয়ে গেল, দুইটাই 4 ডিজিট। তাহলে আমাদের आंसर কোনটা হবে? ঘ 01110010। তাহলে বিসিডি কিভাবে বের করে দেখা গেল? এটা কিন্তু অনেক ইজি একটা জিনিস। বিসিডি নিয়ে অনেকের ঝামেলা লাগে। জাস্ট যতগুলো তোমাকে দিবে ডিজিট, ওগুলোর বাইনারি ভ্যালু বের করব, দেন ওগুলোকে আমরা কি করব? 4 ডিজিটে নিয়ে যাব, তাহলে আমাদের বিসিডি ভ্যালু বের হয়ে যাবে। এবার আসি 13 নম্বরে। এরপর আসি বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন ধরনের কোড ব্যবহৃত হয়। এখানে ফার্স্টে বললো বিসিডি কোড, আস্কি কোড, ইবিসিডি কোড, ইউনিকোড। আমরা জানি বাংলাদেশ সহ যে কোনো দেশে ছোট বড় সব ভাষাকে আমরা যদি অন্তর্ভুক্ত করতে চাই কম্পিউটারে, তার জন্য ইউজ করি কোনটা? ইউনিকোড। এই তোমরা কিন্তু মনোযোগ দিয়ে ক্লাস করো, ক্লাসটা মনোযোগ দিয়ে করো, এবং এখানে কিন্তু আমরা অপ্রয়োজনীয় জিনিস রাখিনি, একদম টু দা পয়েন্টে যা যা দরকার তাই রেখেছি। সাজেশন প্লাস মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ,
চাইলে তোমাকে এখন আমি 200 250 300 এমসিকিউ দিতে পারতাম, লাভ কি বলো? কোনো লাভ আছে? লাভ নাই তো। সো তোমাকে মনে রাখতে হবে, তোমাকে ওই এমসিকিউ গুলো আমরা দিয়েছি যেগুলো টপ মোস্ট ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি বেশি আসবে। তোমরা কি বুঝতে পেরেছো? সো তোমরা যারা মনোযোগ দিয়ে ক্লাস করবা, অনেক বেশি লাভবান হবা। সো মনোযোগ দিয়ে ক্লাস করো এবং এমসিকিউ যেগুলো তোমাকে দিচ্ছে এগুলো টপ মোস্ট ইম্পর্টেন্ট, এবং যে সাজেশন গুলো তোমাকে দিচ্ছে এগুলো একদম খেয়ে ফেলবা, 199% তুমি কোন পাবে ইনশাআল্লাহ। ওকে, তো সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো। থ্যাংক ইউ। ইউনিকোড কি? ইউনিকোড হলো আমাদের 16 বিটের কোড। এখন 16 বিটের একটা কোডের মধ্যে আমরা বাংলাদেশ কি পৃথিবীর সব ভাষাকেই অন্তর্ভুক্ত করে ফেলতে পারবো। 16 বিট মানে কি? 2 টু দি পাওয়ার 16 ইকুয়ালস টু কত? ক্যালকুলেটর করে দেখো, অনেক বিশাল একটা ডিজিট আসবে। ততগুলো ডিজিটকে তোমরা এখানে অন্তর্ভুক্ত করতে পারবা। তাহলে বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন কোডটি ব্যবহৃত হয়? ইউনিকোড। সবার ক্লিয়ার? আচ্ছা, শাহেদ বলতেছে স্যার ক্লাসের পিডিএফ কি পাওয়া যাবে? হ্যাঁ, ক্লাস শেষে তোমাদের সবাইকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। চাঞ্চল বলতেছে 12 নাম্বার বুঝি নাই। আচ্ছা, আমরা এগুলো শেষ করি, তারপরে আমরা আরেকবার রিপিট করব, তখন এগুলোকে বুঝিয়ে দেওয়া হবে। 14 ডি। আচ্ছা, 14 আগে আমরা করে নিই, তারপর দেখি 14 তে কি বললো? a plus bc equals to a plus b into a plus c। উপপাদ্যটি হলো, এখানে আমি তোমাদেরকে একটা তুলে দিছি, কিন্তু উপপাদ্য কিন্তু আমাদের অনেকগুলো আছে। কি কি উপপাদ্য? মৌলিক উপপাদ্য আছে, বিনিময় উপপাদ্য আছে, বিভাজন উপপাদ্য আছে, অনুষঙ্গ উপপাদ্য আছে। এগুলো থেকে কিন্তু আমাদের অবজেক্টিভ আসে। কি টাইপ অবজেক্টিভ? তোমাকে তুলে দিবে, তারপর বলবে এটা কি ধরনের উপপাদ্য আমাকে বলো, আবার বলে দিবে যে নিচের কোনটি অনুষঙ্গ উপপাদ্য। সো এগুলা কিন্তু আমরা বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, এগুলো অবজেক্টিভের জন্য একবার করে চোখ বুলায় যাব। আচ্ছা, এখানে এটা 14 আনসার কি হবে? বিভাজন উপপাদ্য। যারা যারা ঘ আনসার করেছে সবারটা ঠিক হয়েছে। আচ্ছা, এরপর আমরা পরের স্লাইডটাতে যাই। পরের স্লাইডে কি বললো? কোন লজিক গেটের ইনপুট ও আউটপুট লাইন সমান হয়? কোশ্চেনটা বোঝো। কোন লজিক গেটের ইনপুট ও আউটপুট লাইন সমান হয়? এটা একটু ভেবে অ্যানসার দাও তো। 15। অ্যানসার হবে আমাদের নট। নট দেখতে কেমন? এখানে এ যদি থাকে, নট গেটটা আমার এরকম, এখান থেকে বেরোলে এ বার মাথার উপর, এই হলো আমাদের নট গেট। এখন নট গেটটা কিন্তু ইনভার্টারও বলা হয়। কেন? কারণ এটা আমরা যদি নট গেটের মধ্যে দিয়ে 1 কে ঢুকাই তাহলে আমাদের বের হবে কি 0, আবার যদি 0 ইনপুট দেই আউটপুট হবে কি 1। তাহলে কোন গেটের ইনপুট ও আউটপুট লাইন সমান হয়? আমরা জানি নট গেটে সবসময় একটা ইনপুট দিলে আমাদের একটা আউটপুটই বের হবে, আমরা সর্বোচ্চ একটা ইনপুটই আমরা নট গেটে দিতে পারবো। তাই আমাদের নট গেটের ইনপুট ও আউটপুট লাইন সমান। ক্লিয়ার? আর এটাকে কিন্তু ইনভার্টারও বলা হয়। এরপর আসি 16 নাম্বার। যে লজিক বর্তনী আলফা নিউমেরিক ক্যারেক্টারকে বাইনারি কোডে পরিণত করে তাকে কি বলে? রেজিস্টার, এনকোডার, ডিকোডার, কাউন্টার। এটার आंसर কি হবে? 16 आंसर। যে লজিক বর্তনী আলফা নিউমেরিক ক্যারেক্টারকে বাইনারি কোডে পরিণত করে। এখন দেখো আলফা নিউমেরিক ক্যারেক্টার কোনগুলো? যেগুলো আমরা ইউজ করি, a b c d 1 2 3 ইকুয়ালস টু গ্রেটার দেন স্মলার দেন, এগুলো কি চিহ্ন? এগুলো হিউম্যান, মানে আমরা ইউজ করি এগুলো, কিন্তু কম্পিউটার কিন্তু এগুলো বোঝে না। কম্পিউটারের জন্য হচ্ছে বাইনারি বিট ইউজ করতে হয়, অথবা বিভিন্ন ধরনের কোড যেমন ASCII কোড, ইউনিকোড, ওরা হচ্ছে এই সব বোঝে। এখন আমাদের এই ভাষাকে কোন এখান থেকে কোনটা কম্পিউটারের ভাষায় রূপান্তর করে? কি হবে এটার आंसर? সবাই কমেন্টে জানাও আমাকে। আহমেদ বলেছে 16-2, ইফতেখার বলেছে খ। হ্যাঁ, ঠিক হয়েছে সবারটাই। এনকোডার। আমরা জানি এনকোডারের মেইন কাজ কি? মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা।
আলফানিউমেরিক ক্যারেক্টারকে বাইনারি কোডে পরিণত করে তাকে কি বলে তাহলে? এনকোডার। তারপর আসি 17 নম্বরে, কোন সার্কিটের সাহায্যে কম্পিউটারের বোধগম্য ভাষা হতে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা যায়? এবার দেখো কি বললো তোমার, কম্পিউটারের বোধগম্য ভাষা। কোশ্চেনটা কিন্তু বারবার বলেছে, ভালো করে পড়বে। এখানে কোনটা থেকে কোনটাতে নিতে বললো তোমাকে? এখানে বললো কম্পিউটারের বোধগম্য ভাষা, মানে কম্পিউটারের ভাষা থেকে এবার মানুষের ভাষাকে আমরা রূপান্তর করবো। এটা আমরা কি দিয়ে করি? আমরা জানি আমাদের ভাষা থেকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করি এনকোডার দিয়ে। তাহলে কম্পিউটারের ভাষা যখন আমাদের ভাষায় নিতে হয় সেটাকে আমরা কি করি? ডিকোড করি ডিকোডারের সাহায্যে। তাহলে 17 অ্যান্সার কি হবে? ঘ। ক্লিয়ার সবার? আচ্ছা, এরপরে আসি 18। 16 লাইনের এনকোডারের ক্ষেত্রে আউটপুট লাইন কয়টি হবে? এটা 18 অ্যান্সার কি হবে? সবাই কমেন্ট করে জানো। এন্ড সবাই কিন্তু ক্লাসটা শেয়ার করে দিও। আচ্ছা, 16 লাইন এনকোডারের ক্ষেত্রে আউটপুট লাইন কয়টি হবে? এখন এই লাইন আমরা কিভাবে বের করি? 2 টু দি পাওয়ার n দিয়ে। ইকুয়ালস টু এখানে দেওয়া আছে কি 16 লাইন, তাহলে 2 টু দি পাওয়ার n সমান সমান 60। তাহলে n এর ভ্যালু কত হবে? n এর ভ্যালু যেটা সেটাই আমাদের অ্যানসার। তাহলে 2 টু দি পাওয়ার কত করলে 16 আসে? 4। তাহলে আমাদের অ্যানসার হবে গ 4। তাহলে 16 লাইন এনকোডারের ক্ষেত্রে আউটপুট লাইন কয়টি হবে? 4টে। এখন আমাকে যদি বলতো 32 লাইন এনকোডারের ক্ষেত্রে আউটপুট লাইন কয়টি হবে, তখন আমার সেম হতো 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 32। 32 আসে কি করলে? n এর মান কত হবে তখন? 5। তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে? 32 লাইন এনকোডারের ক্ষেত্রে আউটপুট লাইন কয়টি হবে? 5টি। সবাই এটা বুঝতে পেরেছো? না বুঝলে কমেন্টে জানাও। 16 নম্বরটা হবে 16 নম্বর। আচ্ছা, অনেকে বলছে 16 নাম্বারটা বোঝোনি। 16তে আমরা কি বললাম? সবগুলো এখানে আমরা এনকোডার আর ডিকোডারের কথা বলছি। এনকোডার আর ডিকোডারটা কি? আমরা আমাদের ভাষায় কথা বলতেছি ABC 1 2 3 এই ভাষায়, আর কম্পিউটার কিন্তু আমাদের এই ABCD 1 2 3 এর ভাষায় কথা বলে না, তারা কিন্তু এই ভাষা জানেও না। তারা কোন ভাষায় কথা বলে? তারা হচ্ছে কোডের মাধ্যমে কথা বলে, বাইনারি কোড, BCD কোড, ASCII কোড, ইউনিকোড। এখন আমাদের এই ভাষাকে আমরা যদি কম্পিউটারের ভাষায় রূপান্তর করতে চাই, আমাদের তো কোনো একটা মাধ্যম লাগবে যেটা হচ্ছে আমাদের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করবে, কম্পিউটারকে বুঝাই দিবে অ্যাকচুয়ালি আমরা কি বলতে চাচ্ছি। এই কাজটা কারা করে? এই কাজটা হচ্ছে এনকোডার করে থাকে। আবার ওই কম্পিউটারের ভাষাকে আমাদের ভাষায় রূপান্তর করছে। এখন আমরা কোনো একটা প্রবলেম দিলাম কম্পিউটারকে, কম্পিউটারটা সলভ করলো তার নিজের ভাষায়। এখন কম্পিউটার ওই প্রবলেম সলভটা তো আমাকে বুঝতে হবে, আমি তো আর ওই বাইনারি কোড BCD কোড বুঝবো না, আমাকে আমার ভাষায় বোঝাতে হবে। কম্পিউটারের ভাষাকে আমার ভাষায় আবার যদি আমি আনতে চাই, এই কাজটা কি করে থাকে? ডিকোডার। এটাকে আমরা বলে থাকি ডিকোড করা। বুঝা গেল? 16 নম্বরে যাদের প্রবলেম ছিল। আমরা এখন পরের স্লাইডটাতে যাই। 18 নম্বরটা আবার বলতে বলেছি। আচ্ছা, 18 নম্বরেও আবার দেখলাম অনেকের প্রবলেম হচ্ছে। 18 নম্বরে কি বললো? 16 লাইন এনকোডারের ক্ষেত্রে আউটপুট লাইন কয়টি হবে? এখন আউটপুট লাইন আর ইনপুট লাইন কয়টি হবে এটা আমরা কিভাবে বের করব? এটার একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? আমরা যদি এখানে দেখাই, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n ফর্মুলা। 2 টু দি পাওয়ার n, এখানে তোমাকে কি বলে দিলে? 16 লাইন এনকোডার 16। তাহলে 2 টু দি পাওয়ার n সমান সমান হলো আমার 16। এখন n এর মান কত হলে 2 টু দি ইকুয়ালস টু 16 হবে? আমরা জানি 2 টু দি পাওয়ার 4 সমান সমান কি? 16। 2 টু দি পাওয়ার 4 সমান সমান 16। এই যে n এর ভ্যালুটা, n এর ভ্যালু কত হবে? 4। এখানে তোমাকে মেইনলি n এর ভ্যালুই জানতে চাইছে। এখন তুমি যদি ইনপুট দাও 16 লাইন, তোমার আউটপুট হবে 4 লাইন। আবার আউটপুট যদি 4 লাইন দাও, ইনপুট হবে 16 লাইন। এটাই বুঝেছি। আমি যদি আরেকটা ম্যাথ দিয়ে তোমাকে বোঝাতে চাই, মনে করো তোমাকে দেওয়া হলো
32 লাইন এনকোডারের ক্ষেত্রে আউটপুট লাইন কত হবে? 32টা লাইন, তার মানে কি 2 টু দি পাওয়ার n সমান সমান 32। এখন 32 হয় 2 কে কতবার গুণ করলে 32 হবে? ক্যালকুলেটরে করে দেখো। 2 টু দি পাওয়ার 5 সমান সমান কি 32, তাহলে n এর ভ্যালু কত হবে? 2 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 32। তাহলে আমাদের অ্যানসার হবে 5। 32 লাইন এনকোডারের ক্ষেত্রে আউটপুট লাইন হবে 5টি। বোঝা গেল এটা? আরেকবার দেখো। এবার আমরা পরেরটাতে যাচ্ছি। যে ডিজিটাল সার্কিটের মাধ্যমে বাইনারি যোগ করা হয় তাকে কি বলে? অ্যাডার, ডিকোডার, মাল্টিপ্লেক্সার, এনকোডার। 19 এর आंसर কি হবে? যে ডিজিটাল সার্কিটের মাধ্যমে বাইনারি যোগ করা হয় তাকে আমরা বলে থাকি অ্যাডার। অ্যাডার অলওয়েজ আমরা যোগ করার কাজে ব্যবহার করে থাকি। আর অ্যাডার এর মধ্যে কিন্তু এমনিতেও বলা আছে অ্যাড মানে যোগ করা। আর অ্যাডার আমরা জানি কয় ধরনের হয়? 2 ধরনের, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। আর এই হাফ অ্যাডার ফুল অ্যাডার থেকেও কিন্তু আমি একটা সাজেশনস দিছি যে তোমাকে কোশ্চেনে জানতে বলতে পারে যে হাফ অ্যাডার, দুইটা হাফ অ্যাডার ইউজ করে ফুল অ্যাডার বানাও। সো এটা কিন্তু আমরা ভালো করে পড়ে রাখবো। তাহলে যোগের কাজ আমরা করি কিসের মাধ্যমে? অ্যাডারের মাধ্যমে। এরপর আসি পরেরটা, কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা? তোমার এই প্রোগ্রামিং থেকে কিন্তু অনেক থিওরিটিক্যাল কোশ্চেন আসে। চতুর্থ প্রজন্মের ভাষা কোনটি? তৃতীয় প্রজন্মের ভাষা কোনটি? আমরা এই থিওরিটিক্যাল কোশ্চেনগুলো কিন্তু একবার রিডিং দিয়ে যাব। বিষয় आंसर কি হবে বলো তো? নিচের কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা? ইন্টেলেক্ট, গ। এখন চতুর্থ প্রজন্মে কিন্তু আরো বেশ কিছু ভাষা আছে, ওগুলো কি কি লিখে জানাও তো আমাকে। আচ্ছা, এখানে আমি আরো 5টা চতুর্থ প্রজন্মের ভাষার নাম লিখে দিয়েছি, এগুলো পুরো মুখস্থ রাখবা। এখানে আবার অনেক অবজেক্টিভ আসে। তুমি নিচে কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা? ইন্টেলেক্ট। এছাড়াও আর কি কি আছে? এসকিউএল, নোমাড, ওরাকেল, আরপিজি, তিনটা ওয়ান, ফোকাস। এই 5টাও কিন্তু চতুর্থ প্রজন্মের ভাষা। এছাড়াও আর কি কি আছে? এসকিউএল। আমরা এখন পরের স্লাইডে যাচ্ছি, এটা শেষ হলে এখানে কি কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, পরের কোশ্চেনে আসি আমরা। 21 নাম্বার, সি ভাষায় লেখা প্রোগ্রামকে কি বলা হয়? একুশ নম্বর অ্যান্সার কি হবে? সি ভাষায় লেখা প্রোগ্রামকে কি বলা হয়? ASCII, সোর্স, অবজেক্ট, ইউনিক। আচ্ছা, আমাদের অ্যান্সার হলো সোর্স, হ। সি ভাষা, সি, সি প্লাস প্লাস প্লাস, এগুলো সবগুলোই কি সোর্স প্রোগ্রাম। অবজেক্ট প্রোগ্রাম কোনগুলো তাহলে? আচ্ছা, সোর্স আর অবজেক্টের মধ্যে মেইনলি পার্থক্য কি? মেশিন ল্যাঙ্গুয়েজে যেসব ভাষা আছে সেই সবগুলোকেই আমরা অবজেক্ট বলি। মেশিন ল্যাঙ্গুয়েজ বাদে বাকি সবই আমার সোর্স। আর আজকে কি, তো আজকে তো কোনো, আজকে আমাদের একটা কোড, ইউনিও কিন্তু একটা কোড।
তাহলে আমাদের অ্যান্সার হবে কি সোর্স। আর অবজেক্ট কোনটা? মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে আমরা অবজেক্ট বলে থাকি। আর মেশিন ভাষা বাদে যা যা আছে সবগুলোই কিন্তু সোর্স। এটা আমাদের সি আছে, সি প্লাস প্লাস আছে, জাভা আছে, সবই। আচ্ছা, এরপর আসি 22 নম্বরে, অনুবাদক সফটওয়্যার কয় ধরনের? 22 এর অ্যান্সার কি হবে সবাই কমেন্ট করে জানাও। অনুবাদক সফটওয়্যার কয় ধরনের? অনুবাদক সফটওয়্যার 3 ধরনের হয়ে থাকে। কি কি? 1 নাম্বার আমাদের কম্পাইলার, 2 নাম্বার হলো ইন্টারপ্রেটার, 3 নাম্বার হলো অ্যাসেম্বলার। এই হলো আমার 3টা অনুবাদক সফটওয়্যার, কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। এই 3টে কিন্তু আমরা একটু সংজ্ঞাটা দেখে রাখবো ভালো করে। অনেক সময় সিকিউতে ক খ তো এসে যায়, তেমন এটা আসে না, বাট এসে পড়তে পারে। আমরা একটু যেগুলো আমরা অবজেক্টিভে বলতেছি অপশন সহ সবগুলো সম্পর্কে ধারণা নিয়ে রাখবো। এগুলো সবই কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট টপিক। সবগুলো বোর্ড কোশ্চেন দেখে কোশ্চেনগুলো অ্যানালাইজ করে আমি তোমাদের জন্য সাজেশনটা বানিয়েছি। তাই প্রত্যেকটা টপিকই আমরা ভালো করে দেখে যাব। এরপর আসি আমরা পরের কোশ্চেনে। 23 বললো প্রোগ্রামে কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা দেয়? সিনট্যাক্স ভুল, লজিক্যাল ভুল, ডেটা ভুল, যে কোনো ভুল। প্রোগ্রামে কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা দেয়? অ্যানসার হলো ক, সিনট্যাক্স ভুল। সিনট্যাক্স ভুল কোন ধরনের? কোনগুলোকে আমরা সিনট্যাক্স ভুল বলি? সিনট্যাক্স ভুল হলো মেইনলি ব্যাকরণগত ভুলকে আমরা সিনট্যাক্স ভুল বলে থাকি। কি? ব্যাকরণগত ভুল। এই ব্যাকরণগত ভুলের মধ্যে কি কি আসতে পারে আমাদের? যেমন মনে করো আমি ব্র্যাকেট দিলাম না, তারপর মনে করো আমি চলকের মানটা ঠিক করে দেখাইলাম না, কমা দিলাম না, এগুলোকে আমরা কি বলি? ব্যাকরণ ভুল। এই ধরনের যে বেসিক ভুলগুলা, এই ভুলগুলোর জন্য হচ্ছে প্রোগ্রামিং কম্পিউটার ভুলের বার্তা দিয়ে থাকে। তোমরা যারা হচ্ছে প্রোগ্রামিং কম্পিউটারে করে দেখেছো বা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম দিয়েছো, তারা কিন্তু দেখবা যে যদি এই ধরনের কোনো ভুল দিয়ে থাকো, সাথে সাথে কিন্তু কম্পিউটার দেখাচ্ছে যে এটা ভুল হয়েছে। তাহলে কোন ধরনের ভুলের জন্য দেখায় না কম্পিউটার? লজিক্যাল ভুল। যেমন মনে করো কোনো লজিকে তুমি ভুল করছো, ইফ এর জায়গায় অন্য কিছু দিয়ে দিয়েছো বা গ্রেটার দেন এর জায়গায় স্মলার দেন দিয়ে দিয়েছো, এরকম লজিক্যাল ভুল যদি তুমি করে থাকো, এগুলো কিন্তু কম্পিউটার বুঝবে না, ওভাবে এটা তুমি ঠিক করে করতেছো। এই ধরনের ভুলের জন্য বা ডাটা ভুল, তুমি যে ডাটাটা দেওয়া দরকার ছিল ওইটা জায়গায় অন্য কোনো ডাটা ইউজ করেছো, এই ভুলের জন্য কম্পিউটার কোনো ধরনের বার্তা পাঠাবে না, বা অন্য যে কোনো ভুলের জন্য। তাহলে কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা পাঠায়? সিনট্যাক্স ভুলের জন্য। বোঝা গেছে সবার? এরপরে কোশ্চেনটাতে আসি, প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি? প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি? প্রোগ্রামের ধাপ কয়টি বলো তো? টোটাল ধাপ কিন্তু 5টা। প্রোগ্রাম আমরা যদি তৈরি করতে চাই, এর টোটাল ধাপ আসবে তোমার 5টা। এর মধ্যে প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইন করা শেষ হলে ডিজাইনের পরবর্তী ধাপটা কি আসবে? আমরা প্রোগ্রাম ডিজাইন করলাম, এরপরে আমাদের কাজ হচ্ছে কোডিং করা। তাহলে আমাদের ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি? প্রোগ্রাম কোডিং। আমরা ডিজাইনের পরপরই কিন্তু কোডিং এর কাজ শুরু করে দিই। এরপর আসি আমাদের লাস্ট অবজেক্টিভ, সি ভাষার ইন্টিজার ডেটা টাইপ কত বিটের? ইন্টিজার ডেটা টাইপ কত বিটের হয়ে থাকে? 8 বিট, 16 বিট, 32 বিট,
64 বিট। 25 এর অ্যানসার হলো গ 32 বিট। এখন ইন্টিজার, ফ্লোট কোনটা কি, কত বিটের, ডাবল ক্যারেক্টার কোনটা কত বিটের, এটা নিয়ে অনেকের অনেক ঝামেলা লাগে। এই কারণে আমি সবগুলো একসাথে তোমাদের জন্য এখানে লিখে দিছি। ইন্টিজার কত বাইট বা কত বিট, ফ্লোট কত বাইট বা কত বিট, ডাবল কত বাইট বা কত বিট, আর ক্যারেক্টার কত বাইট বা কত বিট। আর কোশ্চেনটা পড়ার সময় আমরা বারবার খেয়াল করবো যে এখানে কত বিটের বলছে নাকি কত বাইটের বলছে। এখানে বিটে জানতে চাইছে, তাই আমার অ্যানসার কি 32। যদি বাইট জানতে চাই তো তাহলে আমাদের অ্যানসার কি হতো, ইন্টিজার 4 বাইটের হয়ে থাকে বা 32 বিট, ফ্লোট 4 বাইট বা 32 বিটেরই হয়ে থাকে, ডাবল হচ্ছে 8 বাইট বা 64 বিট, আর ক্যারেক্টার কি 1 বাইট বা 4 বিটের হয়ে থাকে, 8 বিটের হয়ে থাকে। তাহলে বোঝা গেল সবার? তোমাদের 25টা এমসিকিউর মধ্যে আমি তোমাদের তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই তিনটে চ্যাপ্টারই সবগুলো টপিকই মোটামুটি টাচ করে গেছি, যাতে এই টপিকগুলো সম্পর্কে তোমাদের একটা নলেজ মাথার মধ্যে ঢুকে যায়, এন্ড কোনো কিছু যাতে আননোন না থাকে তোমাদের কাছে। এন্ড এই কোশ্চেনগুলো কিন্তু বারবার বোর্ড এক্সামে আসছে, তাই কিন্তু এইবার নেক্সট পরীক্ষা তোমাদের আসার চান্সেস অনেক বেশি। তাই তোমরা এই টপিকগুলো তো দেখবে, প্লাস হচ্ছে তোমাদেরকে যে একটি কমন নলেজ দিলাম এগুলো সম্পর্কে, ওগুলো কিন্তু মনে রাখবা। এখন আসি আমরা তাহলে, আজকে তো তোমাদের রাতটা আছে, তারপর আবার কালকে সারা দিন আছে, কিভাবে পড়বো আমরা আইসিটিটা? তোমাকে যেসব টপিকের উপর আমরা সাজেশনসটা দিয়েছি, সাজেশনসটাতে যদি আমরা আরেকবার যাই, এই যে যত টপিকগুলোর উপর সাজেশনস দিছি, এই টপিকগুলোই শুধু আমরা দেখব, এক্সট্রা কোনো টপিক দেখে আর মাথা ভরার কোনো দরকার নেই। টাইম কম, যা যা দেখার ইম্পর্টেন্ট টপিকগুলো বারবার করে দেখে যাও, এগুলো থেকেই কমন আসবে ইনশাআল্লাহ। ওকে, এগুলো আমরা কোত্থেকে দেখব? জাস্ট বোর্ড কোশ্চেন গুলো বারবার সলভ করে যাব, কতগুলো খাতায় লিখে করব, স্পেশালি HTML আর হচ্ছে তোমার ডিজিটাল ডিভাইসের যে গেটগুলো আছে ওটা, দুইয়ের পরিপূরক পদ্ধতিটা, তারপর হচ্ছে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যারা অ্যানসার করতে চাও তার প্রোগ্রামিংটা কিন্তু লিখে লিখে কয়েকবার প্র্যাকটিস করবা। আচ্ছা, এগুলাই তোমরা বোর্ড কোশ্চেন থেকে বারবার দেখে যাও, স্কুল কলেজের কোশ্চেন এখন দেখার কোনো দরকার নেই, বোর্ড কোশ্চেন গুলো যদি দেখে যাও এখান থেকে সবকিছু কমন আসবে। আর আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। আজকে রাতটা ভালো করে প্র্যাকটিস করো, কালকে দিনটা পুরোটা দিন আছে, 24 ঘন্টা আছে, এই টপিক গুলো দেখে যাও। যারা এতদিন আইসিটি ধরো নাই বা কালকে দিনটা ওয়েস্ট করছো দেখো নাই, তাদের এখন আর এত কিছু ভাবতে হবে না, জাস্ট এই টপিক গুলো বারবার করে দেখে যাও, সবগুলোই ঠিকঠাক হবে এন্ড ভালোভাবে অ্যান্সার করতে পারবা। ওকে, কোনোটা কি আবার বলতে হবে? এমসিকিউ বা সাজেশনস নিয়ে কোনো কোশ্চেন আছে আইসিটির? কোশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানাও। কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা ক্লাস এখানেই শেষ করছি। আর ইমন স্যার কিন্তু তোমাদের জন্য পেইড ব্যাচের নামিয়েছেন, যারা অ্যাডমিশনের জন্য ভর্তি হবে তারা কিন্তু দ্রুত ভর্তি হয়ে যাও। আর ইমন স্যারের পেইড ব্যাচ থেকে যদি ক্লাস করো ইংলিশে, ইনশাআল্লাহ আর কোনো ঝামেলা তোমাদের থাকবে না, এটুকু আমি তোমাদেরকে বলতে পারি যারা অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিবা। ওকে, তাই তোমরা দেরি না করে, এইচএসসি পড়াশোনার অ্যাডমিশন পুরোপুরি আলাদা, অ্যাডমিশন পুরোপুরি ডিফারেন্ট স্টাইলে পড়তে হয়। ইমন স্যার তোমাদেরকে কিভাবে পড়তে হবে, কোন কোন অ্যাঙ্গেল থেকে কোন কোন টপিকের উপর ফোকাস করতে হবে, সবকিছু তার পেইড ব্যাচে দেখিয়ে দেবে। তাই তোমরা দেরি না করে এইচএসসি পরীক্ষাটা ভালোভাবে শেষ করি ইমন স্যারের সাথে যুক্ত হয়ে যাও। তোমরা সবাই কেমন আছো বলো? ক্লাস কেমন লেগেছে একটু বলো তো আমাকে। আপু কেমন ক্লাস নিয়েছে? 25-এর লাস্ট টুকু একটু আবার বলবেন। আচ্ছা, 25-এর লাস্ট তো আমি নিজেই বুঝতে পেরেছি। 25-এর লাস্ট বল। আর কারো কোনো কোশ্চেন আছে? 25-এর লাস্ট কি বলেছে একটু খেয়াল করো সবাই। আমরা জানি সবচেয়ে ছোট হচ্ছে বিট, বিট থেকে একটু বড় হচ্ছে বাইট, নাকি? আচ্ছা, বাইট থেকে আবার এমবি, এমবি থেকে জিবি, এরকম না? বিট, বিট থেকে বাইট, বাইট থেকে হচ্ছে এমবি, মেগাবাইট যেটাকে বলি আমরা, দেন হচ্ছে জিবি, গিগাবাইট, দেন টেরাবাইট। তাহলে একদম লোয়েস্ট কোনটা? লোয়েস্ট হচ্ছে বিট, বিআইটি, বিট।
ওকে আচ্ছা আর বাইট হচ্ছে BIT বাইট তারপরে যখন তোমাকে বলবে ইন্টিজার দেখো ইন্টিজার যখন বলবে তখন বাইট হচ্ছে কি বলতো 4 বাইট আর বিট হবে 8টা কেন কারণ আমরা জানি এক বাইট সমান হচ্ছে 8 বিট ক্লিয়ার তার মানে তোমার 4 বাইট যেটা 4 * 8 32 বিট একই কথা ফ্লোট 4 বাইট 32 একই দুই পিসে ফ্লোট ঠিক আছে ওকে আচ্ছা ডাবল 8 বাইট 64 বিট ক্যারেক্টার সবচেয়ে কম 1 এবং 8 বিট তোমরা কি বুঝতে পেরেছি যাই হোক আপু অনেক কষ্ট করে ক্লাস নিয়েছে আপুকে সবাই ধন্যবাদ জানাও ইনশাআল্লাহ তোমাদেরকে যা দিয়েছি এগুলো একটু ভালো করে করো একটু মনোযোগ দিয়ে করো সাউন্ড কম বলেছে কেন এখন কি সাউন্ড ক্লিয়ার একটু বলো তো আমাকে সবাই কি ক্লিয়ার এখন শুনতে পাচ্ছ সাউন্ড কি এখন ঠিক আছে সব একটু বলো তাহলে তোমাকে যে সাজেশনটুকু দিয়েছে আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে বলেছি তোমার এত ডিটেইলস আনার দরকার নাই এত বেশি তো তোমরা অনেক পেজে দেখবে এখন 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ক্লাস নেয় জাস্ট তোমাকে ফেল করানোর জন্য এখন তোমার এই 4-5 ঘন্টা ক্লাস করলে তুমি নিজেই কি বলতো ফি আমানিল্লাহ হয়ে যাবা তোমাকে এখন সাজেশন দরকার এইটা পড়বো এইটুকু পড়বো এইটা মোস্ট ইম্পর্টেন্ট এটা বেশি বেশি করে পড়ো আর অপ্রয়োজনীয় জিনিস এখন টোটালি পড়া কোনো দরকার নাই তোমাকে যা সাজেশন দিয়েছি তাই আসবে পরীক্ষার হলে মনে পড়বে এই অস্মিতা আপুর কথা এবং আমি ইমন স্যারের কথা সবাইকে আমার কাছে বুঝতে পেরেছি 2 এর পরিপূরক বিয়োগ একটু দেখাবেন প্লিজ আচ্ছা হ্যাঁ সব ক্লিয়ার থ্যাংক ইউ মেনি মেনি থ্যাংক ইউ আপু থ্যাঙ্কস ম্যাম ইউ আর সো কিউট ওকে স্যার প্রথম প্রজন্মের ভাষাটা একটু বললে ভালো হবে কোনগুলো প্রথম প্রজন্মের ভাষা হচ্ছে আচ্ছা প্রথম প্রজন্ম আমরা জানি আমাদের 4টা প্রজন্ম আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রথম প্রজন্মে তেমন কোনো ইম্পর্টেন্ট ভাষা আমাদের ওভাবে নাই এজন্য আমি দেখাইনি আমাদের টপিকে যেগুলো মেইনলি কোশ্চেনে আসে চতুর্থ প্রজন্মের ভাষাগুলো এগুলো কিন্তু বারবার ঘুরে ফিরে আসে এই কারণে যে 5টা ভাষা আমি লিখে দিয়েছিলাম ওগুলো প্লাস হচ্ছে ইন্টেলেক্ট এই 6টা মাথায় রাখবা প্রজন্ম থেকে এক্সট্রা কিছু পড়তে হবে না আর সেকেন্ড প্রজন্মে কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক আছে সেকেন্ড এন্ড ফোর্থ এই দুইটা টপিক পড়লে হবে ফার্স্ট এন্ড থার্ড এ তেমন ইম্পর্টেন্ট কিছু নেই আর 12 পরিপূরক তোমরা যারা পরিপূরক নিয়ে ঝামেলায় আসো পরিপূরক আমরা কিভাবে করি আমি আগের ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম তবু এখন আরেকবার দেখাচ্ছি মনে করো 12 এর পরিপূরক বের করব ফার্স্টে হচ্ছে আমরা কি করব 12 কে বাইনারিতে লিখব 12 এটার বাইনারি কত আমরা কিন্তু ম্যাথে এটা আগে করেছি 1 1 0 0 এটা হচ্ছে আমার বাইনারি তাই তো এখন আমি কি করব এই বাইনারিটাকে 8 বিটের বানাবো এখানে কত বিটের আছে 4 বিট আমরা এই বাইনারিটাকে 8 বিটে লিখব আমরা জানি সামনে শূন্য দিলে তো কোনো মানের ভ্যালু চেঞ্জ হয় না তাই আমি কি লিখলাম সামনে 4টা শূন্য দিলাম 1 1 0 0 4টা শূন্য দিলাম 8 বিটের বানায় দিলাম এরপর হচ্ছে আমি কি করব একের পরিপূরক করব একের পরিপূরক কিভাবে করব জাস্ট বিটগুলোকে উল্টায় দিব 0 জায়গায় 1 0 জায়গায় 1 0 জায়গায় 1 0 জায়গায় 1 1 এর জায়গায় 0 1 এর জায়গায় 0 আবার 0 জায়গায় 1 0 জায়গায় 1 যেখানে 0 আছে আমরা 1 লিখব 1 থাকলে 0 লিখব এটাকে আমরা কি বলি একের পরিপূরক তোমার কাছে কোশ্চেন অনেক সময় বলতে পারে যে একের পরিপূরক বের করো তাহলে একের পরিপূরক কিভাবে করি জাস্ট বিটগুলোকে উল্টায় দিলেই আমার একের পরিপূরক হয়ে যাবে এরপর আমরা 2 এর পরিপূরক কিভাবে করব এটার সাথে আমরা 1 প্লাস করব এই পুরোটার সাথে যদি আমরা 1 প্লাস করি তাহলে এটা আমার 2 এর পরিপূরক অ্যানসার যেটা আসবে সেটাই আমার 2 এর পরিপূরক এখন এই 1 প্লাস করতে গেলে অনেক আবার ঝামেলা লাগে তোমরা কিন্তু এই কাজটা ইজিলি ক্যালকুলেটরে করে ফেলতে পারো ক্যালকুলেটরে ফার্স্টে বাইনারি মোডে নিয়ে নিবা তারপর হচ্ছে বাইনারি মোড নেওয়ার পর এই পুরো ডিজিটটা লিখবা তারপর এটার সাথে 1 প্লাস করে দিবা 2 এর পরিপূরক ক্যালকুলেটরে করা যায় না বাট আমরা তো 1 প্লাস করতেই পারি কারণ এত বিশাল একটা করতে গেলে অনেক সময় ঝামেলা লাগে তাই আমরা এখানে 1 প্লাস করে দেব এখানে যদি আমি করি এটা হলো আমার 2 এর পরিপূরক বোঝা গেল তাহলে আমরা 2 এর পরিপূরক কিভাবে করি ফার্স্ট আমাকে যে ডেসিমালে বা অক্টালে যেখানেই দেওয়া থাকুক না কেন আমরা ফার্স্টে বাইনারিতে নিব বাইনারিতে নেওয়ার পর আমরা সেটাকে 8 বিটের বানাবো সামনে যতগুলো শূন্যের দরকার হয় ততগুলো শূন্য দিয়ে 8 বিটের বানাবো তারপর এটাকে একের পরিপূরক করব একের পরিপূরক কিভাবে করি জাস্ট বিটগুলো উল্টায় দিব
0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, এভাবে উল্টায় দিব। তাহলে আমার একের পরিপূরক বের হয়ে যাবে। এবার এটার সাথে আমরা 1 প্লাস করব। যাদের 1 প্লাস করতে ঝামেলা লাগে তারা ক্যালকুলেটর ইউজ করবা, আর যাদের ঝামেলা লাগে না তারা 1 প্লাস এমনিতেও করবা, আবার ক্যালকুলেটরে করে একটু মিলাতে দেখে নিবা। এই হলো আমার 2 এর পরিপূরক। ক্লিয়ার সবার কাছে? ওকে, যাই তাহলে এইটাই ছিল তোমাদের আজকের সাজেশন। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছো, এবং তোমাকে যে সাজেশনটুকু দিয়েছে অস্মিতা ওইটুকু একটু ভালো করে পড়ো, ইনশাআল্লাহ এর বাইরে আসবে না। চ্যাপ্টার 3 এর জন্য এই দেখছো এগুলো একটু ভালোভাবে দেখবে, A to Z ভালো করে নোট করে দেখবা। আর চ্যাপ্টার 4 এর জন্য এগুলো একটু ভালোভাবে নোট করে দেখবা। চ্যাপ্টার 5 এর জন্য এইগুলো টপ মোস্ট ইম্পর্টেন্ট, কারণ তোমরা এই চ্যাপ্টার 5 এ সবচেয়ে বেশি প্রবলেম করো। একটু ভালো করে দেখবা, এবং এমসিকিউ তোমাদের যেগুলো দিয়েছে এগুলো ভালো করে দেখবা। তবে এমসিকিউটা উত্তর সহকারে, আবার বলছি উত্তর সহকারে এমসিকিউটা আজ রাতের মধ্যে আমি ইমন স্যার পেজে দিব। তোমরা আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছো পিডিএফ এর জন্য, আজকে আমাকে হোয়াটসঅ্যাপে পিডিএফ এর জন্য নক দিবে না, আমরা ইমন স্যার পেজে দিব। তবে যারা অ্যাডমিশনের জন্য পড়বে, আবার বলে দিচ্ছি এইচএসসি এবং অ্যাডমিশন কিন্তু এক নয়। এইচএসসি এবং অ্যাডমিশন এক নয়, যেটা আমাদের অসুবিধা বললো তোমাদেরকে। তোমরা অনেকেই কিন্তু এইচএসসির জন্য অনেক স্যারদের কাছে পড়েছো, মানে চাকচিক্য দেখে পড়েছো, এখন আমরা অ্যাডমিশনের জন্য সিদ্ধান্ত নিব। বি কেয়ারফুল, এইচএসসি অ্যাডমিশন এক নয়, তোমাকে দেখে শুনে অ্যাডমিশনের জন্য পড়তে হবে। আমরা এইচএসসি পরীক্ষার্থীদের জন্য, যারা এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে তাদের জন্য অ্যাডমিশনের ক্লাস আগামী মাসের অর্থাৎ অগাস্টের মেবি 1 তারিখে শুরু করে দিতে পারি। তো তোমরা যারা অনলাইনে ভর্তি হবা 1000 টাকা ডিসকাউন্ট আছে এখন, সবে এই নাম্বারে কন্টাক্ট করবা। টোটাল আমাদের কোর্স ফি 2500 টাকা, আর এখন যদি ভর্তি হও তাহলে 1000 টাকা ডিসকাউন্ট, অর্থাৎ মাত্র 1500 টাকা। সো 1500 টাকা দিয়ে আমরা ইংরেজি A to Z শেষ করবে, এবং সর্বোচ্চ নম্বর ইংলিশে পাবা, এটা আমি ইমোশনাল গ্যারান্টি দিব। এবং আমার স্টুডেন্ট আমার প্রাইভেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে। এইবার তুমি অনলাইনে পুরো প্ল্যাটফর্ম গুলো, পুরো বাংলাদেশের অনলাইন অফলাইনে কোন টিচার তুমি দেখাইতে পারবে না যারা স্টুডেন্ট ঢাবিতে ফার্স্ট থেকে তারা একসাথে আছে, একজনের পৃথিবীতে বাংলাদেশে কাউকে তুমি পাবে না ইনশাআল্লাহ। সো তোমরা যারা পড়তে চাও দেখে শুনে পড়বা, হুদাই গুজবের কারণে দৌড়াদৌড়ি করবে না। যারা পড়তে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবে যে স্যার আমি আপনার কাছে অনলাইনে বা অফলাইনে ইংরেজি পড়বো। ঠিক আছে, আমরা আজকে এতটুকু থাকি। তোমাদের জন্য অনেক শুভকামনা থাকবে, সবাই অনেক ভালো থাকবে। ম্যামের নামটা আমার ম্যাম হচ্ছে অস্মিতা সাহা। সবাই ভালো থাকবা, সুখে থাকবা। তাহলে দেখা হচ্ছে আবারও তোমাদের সাথে। আমরা খুব দ্রুত তোমাদের আরো অর্থনীতির ক্লাস দিব, কিন্তু আমি তোমাদের অর্থনীতি ইকোনমিক্স এর ক্লাস দিব, আর যা যা ক্লাস দরকার আমাদের পেজ থেকে সর্বোচ্চটুকু তোমাদেরকে দিব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, শুভকামনা এবং দোয়া দুটোই থাকলো। ভাইয়া তৃতীয় অধ্যায়ের সৃজনশীল দেন না প্লিজ। তৃতীয় অধ্যায় ম্যাডাম যেগুলো তোমাকে বলেছে এগুলো একটু ভালো করে দেখে যাবা। শুনো, সৃজনশীল তোমাকে তুই একটা দিতে পারে, এগুলো পড়লে কি তোমার হবে? তুমি যা যা পড়েছো এগুলোই তুমি রিভিশন দাও। ওকে, কোনো টেনশন করার দরকার নাই। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার পরে। থ্যাংক ইউ।